This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 5টা 6 মানেই 5 কথা। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, জাতীয় সভাপতির দায়িত্ব নিয়েই নীতিনের নজরে বাংলা। 27শে জানুয়ারি বাংলা আসতে পারেন বিজেপি সভাপতি। এই মুহূর্তে যে খবর ব্রেক করছি আমরা, 27শে জানুয়ারি বাংলায় আসতে পারেন বিজেপি সভাপতি। কাদের কাদের সঙ্গে বৈঠক করতে পারেন, এখনো পর্যন্ত কোনো ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে কিনা, কিংবা এখনো পর্যন্ত যে কটা বৈঠক হয়েছে সেখানে কি উঠে এসেছে? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, সর্বভারতীয় সভাপতির পদে দায়িত্ব নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়ে প্রথম যে বৈঠকটি করেছিলেন নীতিন নবীন, তা ছিল পশ্চিমবঙ্গের নেতাদের সঙ্গে। যে খবর সূত্র মারফত আমরা পাচ্ছি যে আগামী 26শে জানুয়ারি পর্যন্ত দিল্লিতেই থাকবেন নীতিন নবীন এবং তিনি টানা সাংগঠনিক বৈঠক করে যাবেন। এবং সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর প্রথম তিনি যে রাজ্য সফর করছেন, সেই রাজ্য সফর হতে পারে বাংলা। আর সেক্ষেত্রে সম্ভাবনা যেটা উঠে আসছে যে আগামী 27শে জানুয়ারি বঙ্গ সফরে যেতে পারেন বিজেপি নবনির্বাচিত সভাপতি নীতিন নবীন। আপাতত যে খবর আমাদের কাছে আছে যে তিনি সংগঠনের সব স্তরের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং এই মুহূর্তে বাংলায় পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠনের হাল হকিকত কি, কোথায় দুর্বলতা রয়েছে, কিভাবে কাজ চলছে, সেই বিষয়গুলি নিয়েই মূলত তিনি বৈঠক করবেন। এর পাশাপাশি কোনো জনসভা হবে কি হবে না তা আপাতভাবে রাজ্য নেতৃত্ব তারা ঠিক করবে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবে। ধন্যবাদ। बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है और वहाँ की डेमोग्राफी की पूरी चर्चा हो रही है। किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहाँ चीज़ें बदल रही हैं और हमारे लिए अपने आप में एक चुनौती है। लेकिन हम पूरी तरह से आश्वस्त हैं कि भाजपा का कार्यकर्ता अपने संघर्ष और परिश्रम के बल पर इन 5 राज्यों में सशक्त भाजपा का नेतृत्व प्रदान करने जाएगा। और हम हमेशा विश्वास करते हैं कि हमें अपनी आस्थाओं के केंद्र के लिए और सनातन परंपराओं को केंद्र को बचाने की लड़ाई अगर लड़नी है तो निश्चित रूप से अपने देश को सुरक्षित रखने की लड़ाई लड़नी है। तो इन 5 राज्यों में हमें एक मजबूत ताकत बन के आना है। স্বাভাবিকভাবেই নবনিযুক্ত সভাপতি তিনি যে ভোটটা সবার সামনে এসছে সেটা পশ্চিমবঙ্গ, সেই ভোটকে নিয়ে তারা তাদের মতো কাজকর্ম করবেন। কিন্তু দুঃখের বিষয় এটাই যে সভাপতি হিসাবে, সর্বভারতীয় সভাপতি হিসাবে প্রথম যে নির্বাচনটা তাকে লড়তে হবে, সেই নির্বাচনটাই তার জীবনের সব থেকে কঠিন নির্বাচন হতে চলেছে এবং সেটা তিনি হারতে চলেছেন। এদিকে শ্রমিক সুকান্তদের সঙ্গে দিল্লিতে সমন্বয় বৈঠকে আরএসএস। বাংলায় ভোটের আগে রূপরেখা এবং সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনায়, এমনটাই সূত্রের খবর। বাংলায় মহারাষ্ট্র, বিহার ভোটের মডেল অনুসরণ করতে চাইছে বিজেপি। গত 1 বছর ধরেই বাংলার বুথ লেভেলে অত্যন্ত সক্রিয় রয়েছে আরএসএস। মঙ্গলবারই একেবারে বেনজিরভাবে প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে নানুরে থানা ঘেরাও করে আরএসএস। গতকাল সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। অন্যদিকে সব রাজ্যের দলীয় সভাপতির সঙ্গে বৈঠক, বিজেপির নবনির্বাচিত সভাপতির কথা, ভোটমুখী বাংলা সংগঠন আর বাংলার নেতাদের বিভিন্ন কর্মসূচি নিয়েও। সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হচ্ছে বাঙালি হিন্দুর অস্তিত্বে। পশ্চিমবাংলায় বাঙালি হিন্দু বেঁচে থাকতে পারবে কিনা সেটার সঙ্গে এটার সম্পর্ক। বাংলাদেশে যেমন হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় হিন্দুদের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। আর হিন্দুদের উপরে অত্যাচার হলে সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিবাদ করে। নানুরে যে ঘটনা ঘটেছে এটা তারই প্রতিফলন। এটার সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই, আমাদের বাঁচা মরার সম্পর্ক। আমাদের নির্বাচনের বিষয়ে এর সঙ্গে আমাদের আগ্রহ নেই। আমাদের আগ্রহ হচ্ছে এখানে হিন্দুরা বেঁচে থাকে। বিজেপি এবং আরএসএস একই সঙ্গে কাজ করে, এটা নতুন কিছু নয়। আরএসএস এর শাখা সংগঠন হিসাবেই বিজেপি কাজ করে। আরএসএস তাদের মাদার সংগঠন হিসাবে আমরা দেখি, তারা তাদের রূপরেখা তৈরি করবেন না সুবর্ণ রেখা তৈরি করবেন সেটা তাদের ব্যাপার। বাংলার মানুষ আরএসএস বিজেপির যে রাজনীতি, বিজেপিগামী রাজনীতি, সেই রাজনীতিকে সমর্থন করে না। এই বাংলা আরএসএস এর যে চিন্তা ভাবনা বাংলা ভাগের সময় থেকে তার বিরুদ্ধে সব সময় দাঁড়িয়েছে, এখনো দাঁড়াবে।
আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে সিউড়িতে, সেখানে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখছেন মিঠুন চক্রবর্তী। কি করবেন? ভিটে বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাবেন? কোথায় যাবেন? তাই নিজের ভিটে বাড়ি এইখানেই বসে রক্ষা করুন। এইখানেই আমরা আমাদের জায়গা এক পঞ্চও ছাড়বো না। সবাই মিলে লড়ে এই ইলেকশন আমরা জিতব। চলুন, এবার ডায়লগ বলার সময় হয়ে গেছে। হ্যাঁ, ডায়লগ তো বলতেই হবে। মারবো এখানে, তোরাই তো বলে দিচ্ছিস, আমি আর কি বলবো। মারবো এখানে, আর খিচুড়ি খাবি এখানে সেখানে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আইপ্যাক কাণ্ডের পর কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি, তার আগে আগামীকাল শহরে আসছেন ইডি ডিরেক্টর। আগামীকাল শহরে আসছেন ইডি ডিরেক্টর। রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন রাহুল নবীন। ইডি ডিরেক্টরের সঙ্গে আসছেন আরো 3 জন আইনি পরামর্শদাতা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ইডি ডিরেক্টর তিনি আসছেন, তার সঙ্গে আসছেন 3 জন আইনি পরামর্শদাতা। এবং এখনো পর্যন্ত যে খবর পেয়েছি আমরা, রাজ্যপালের সঙ্গেও ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি দেখা করতে পারেন। এমনকি সিবিআই যারা রয়েছেন আধিকারিক, তাদের সঙ্গে একটা বৈঠক হতে পারে, সূত্র সে কথাই বলছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আইপ্যাক কাণ্ডর পরে পরে কলকাতায় প্রথমবার আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। এর আগে অন্যান্য তদন্তের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দিল্লি থেকে ডিরেক্টররা ছুটে এসেছিলেন কলকাতায়, কিন্তু এবার তাৎপর্যপূর্ণ এখানেই, কারণ আইপ্যাক কাণ্ড জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। ঠিক তার পরেই কলকাতা আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি, তার আগে আগামীকালই শহরে আসছেন ইডি ডিরেক্টর। তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন, তার সঙ্গে আসছেন 3 আইনি পরামর্শদাতা। শুধু তাই নয়, সূত্র একথা বলছে সিবিআই আধিকারিকদের সঙ্গেও বৈঠক হতে পারে। সুজয়ের কাছ থেকে আগে চট করে জেনে নেব যে তিনি কদিনের জন্য আসছেন। একদিনই কি? যদি একদিনের জন্য এসে থাকেন তাহলে কি কি কর্মসূচি? সুজয়। শুভজিৎ, দেখো, আপাতত যেটা জানা যাচ্ছে একদিনের কর্মসূচি রয়েছে রাহুল নবীনের, এবং কর্মসূচিতে যেটা জানা যাচ্ছে সিজিও কমপ্লেক্সে ইডির যে অফিসাররা রয়েছে, যার টিম রয়েছে, ইডি অফিসারদের টিমের সঙ্গে তার বৈঠক রয়েছে। তার পাশাপাশি দিল্লি থেকে 3 জন লিগ্যাল অ্যাডভাইজার, যারা মূলত ইডির লিগ্যাল অ্যাডভাইজার, তারাও আসছেন, তারাও থাকবেন ওই বৈঠকে। বুঝতেই পারছো গুরুত্ব কতটা, তাৎপর্য কতটা। 3 তারিখের আগে এই বৈঠক, এবং ইডির সেই অফিসাররা থাকবেন যারা আইপ্যাকের দফতরে তল্লাশিতে গিয়েছিলেন, যারা সেই বিশৃঙ্খল পরিস্থিতি, নথি ছিনতাইয়ের ঘটনা যারা দেখেছেন, তাদের সঙ্গে বৈঠক করবেন। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার এই কলকাতা সভার অত্যন্ত গুরুত্বপূর্ণ লিগ্যাল অ্যাডভাইজারদের এখানে আসা, এবং আইপ্যাকের দফতরে তল্লাশিতে কি কি ঘটনা ঘটেছিল ডিরেক্টর নিজের কানে শুনবেন, এবং সেই যারা অ্যাডভাইজার থাকবেন তাদেরকেও অফিসাররা ব্রিফ করবেন, তেমনটাই জানা যাচ্ছে। এবং বৈঠকের পর তার সঙ্গে সিবিআইয়ের অফিসারদেরও কথা হতে পারে, তেমনটা জানা যাচ্ছে। তার পাশাপাশি সূচিতে তার সঙ্গে রাজ্যপালেরও একটা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে, যদি রাজভবন থেকে অনুমোদন মেলে। যেহেতু ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে, আইপ্যাকের দফতরে তল্লাশি চালাতে গিয়ে ইডি অফিসারদেরকে যেভাবে বাধার মুখে পড়তে হয়েছে, যেভাবে তাদের কাছ থেকে নথি ছিনতাই করা হয়েছে, তারা সেই বিষয়টা নিয়ে একটা সুপ্রিম কোর্টে তারা কিন্তু নিজেদের প্রতিবাদ, নিজেদের আওয়াজ তুলে ধরেছে। আগামী 3 তারিখে কিভাবে তারা এগোবেন, কিভাবে এগোলে তারা নিজেদের জয় ছিনিয়ে নিয়ে আসবেন, এবং তারা যেটা চাইছেন সিবিআই তদন্ত, তারা যেটা চাইছেন একটা এক্সাম্পল সেট করতে, সেইভাবে যাওয়ার জন্য কি করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। এবং এছাড়া অন্যান্য একাধিক মামলা নিয়ে তিনি খোঁজ নেবেন, স্ট্যাটাস রিপোর্ট জমা নেবেন। তার পাশাপাশি এটা রিভিউজ মিটিং হিসেবেও দেখা হচ্ছে। সুতরাং আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ডিরেক্টর তার পরামর্শ দেবেন। এই ধরনের ঘটনা যেটা আইপ্যাকে ঘটেছিল, সেই রকম পরিস্থিতি হলে কিভাবে সেটাকে সামলাতে হবে, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। সঙ্গে থাকো। এই রাজ্যে যত বড় চোর, সে তত বড় গলার শিরা ফুলিয়ে আমাদের দেশ এবং দেশের এই সিস্টেমকে অপমান করে যাচ্ছে। এবং এক্ষেত্রে ইডি নিশ্চিতভাবে তাদের আক্রমণের অন্যতম লক্ষ্যবস্তু। অন্তত ইডির ডিরেক্টর এবং তার সহযোগীরা এই রাজ্যের মানুষকে এবার অন্তত এই উত্তর দিয়ে যাবেন, এই চোরেদের গলা কবে একেবারে গারদের ভেতরে গিয়ে তাদের সমাপ্তি হবে।
মামলা জোরদার করার জন্য কলকাতায় আসার কি প্রয়োজন আজকের দিনে সেটা আমি বুঝি না, কারণ আজকের দিনে প্রযুক্তিগতভাবে আমরা যতটা এগিয়ে গেছি, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ভারতের কথা বলেন, সেখানে একজনকে দিল্লি থেকে কলকাতায় আসতে হয় মিটিং করার জন্য, এটা আমি বিশ্বাস করি না। আসলে নির্বাচনের আগে ইডি, সিবিআই সহ সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সেই রাজ্যগুলোতে, যে রাজ্যে নির্বাচন থাকে সেই রাজ্যে তাদের আনাগোনা বাড়তে থাকে। এটার চিত্রনাট্য, পুরনো চিত্রনাট্য, নতুন কিছু নয়। স্পেকুলেশনের বলে আমি কোনো জবাব দেবো না। ইডি একটি স্বয়ংসম্পন্ন সংস্থা, তার ডাইরেক্টর আসবে যাবে তার ব্যাপার, সেখানে আমরা কি করতে পারি। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতির দরকার নেই, রাজ্যকে ছাড়পত্র দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। রাজ্যের সীমানায় দুর্নীতির অভিযোগে পুলিশি তদন্তে ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে কেন্দ্র বা কেন্দ্রীয় এজেন্সির কোনো অনুমতির দরকার নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। রাজস্থানের একটি মামলার শুনানিতে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে সম্প্রতি একটি দুর্নীতির মামলায় চার্জশিট দেয় রাজস্থান পুলিশ। রাজ্যের এখতিয়ারকে চ্যালেঞ্জ করে আদালতের সংঘাতে জল গড়ায়। একাধিক রাজ্যই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে আওয়াজ তুলছে। সুপ্রিম কোর্টের রায়ে এবার রাজ্যের হাতে এলো আইনি ক্ষমতা। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন শুভেন্দু অধিকারী। 29 জানুয়ারি পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের। কিন্তু কোন মামলার পরিপ্রেক্ষিতে এই রক্ষা কবচ পেলেন, শ্রাবন্তীর কাছ থেকে জানবো। শ্রাবন্তী, দেখো, বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, আপাতত 29 তারিখ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপরে হামলা হয় এবং সেই হামলার যে তার গাড়িতে পেট্রোল পর্যন্ত ঢেলে দেওয়া হয়। বিরোধী দলনেতা তিনি এর পরবর্তী সময় পুলিশে একটি কমপ্লেন করেন। অভিযোগ যে সেই সময় যে এফআইআর রুজু করা হয়েছিল তাতে গুরুত্বপূর্ণ ধারাগুলির উল্লেখ করা হয়নি, অথচ পাল্টা পরের দিন তার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয় যেখানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ ধারাগুলি রয়েছে, যেগুলোতে পরবর্তী সময় তা বিরোধী দলনেতার বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নিতে পারে পুলিশ, যে কোনো সময় গ্রেফতার হওয়ার বিষয়ও থাকতে পারে। তার উপরে এই নির্দেশ আদালতে আসেন শুভেন্দু অধিকারী, যাতে এই এফআইআর যেটা তার বিরুদ্ধে রুজু করা হয়েছে তার বিরুদ্ধে যাতে কোনো রকম পদক্ষেপ না হয়, হাইকোর্ট তাতেই অনুমোদন দিয়েছে। শুভজিৎ, ধন্যবাদ। তৃণমূলের স্থানীয় কোনো পদাধিকারী খারাপ ব্যবহার করলেই এক ডাকে অভিষেককে জানাবেন, কিন্তু কয়েকজনের জন্য তৃণমূলের থেকে মুখ ফেরাবেন না। পুরুলিয়ায় গিয়ে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, তৃণমূলের কোনো রকম কোনো স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সাথে কোনো রকম খারাপ আচরণ করে, ব্যবহার করে, আপনারা এক ডাকে অভিষেকে ফোন করে আমাকে জানাবেন, কিন্তু তাদের জন্য তৃণমূলের তরফ থেকে মুখ ফেরাবেন না। এটা পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ। আপনারা ভোট যাকেই দিচ্ছেন, ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ পুরুলিয়ার সার্বিক উন্নয়নের জন্য দিচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, শুভজিৎ রয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে 2019-এ তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়েছিল লোকসভায় তুলনামূলক, তারপরেই দিদিকে বলো কর্মসূচি, দিকে দিকে একটা ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছিল, বলেছিল কারোর কোনো সমস্যা হলে সরাসরি দিদিকে জানাতে। এবার সেরকম কোনো কর্মসূচির কথা না ঘোষণা করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে লোকাল কোনো নেতা যদি খারাপ ব্যবহার করেন তাহলে এক ডাকে তাকেই যেন জানানো হয়। ওই লোকাল নেতার জন্য বা নেতাদের জন্য তৃণমূলের থেকে যেন মানুষ মুখটা ফিরিয়ে না নেয়। দেবজিৎ বাবু, কি মনে হয় আপনার? যখন দিদিকে বলেছিলেন ওনারা, তখন সেই কথায় বিশ্বাস করে ভরসা করে তিথির নান্টি চৌধুরী, আপনারা জানেন, তিনি দিদিকে বলতে গিয়েছিলেন। তার ফলস্বরূপ তিনি এই কিছুদিন আগে অবসাদগ্রস্ত হয়ে মেট্রো রেলে আত্মহত্যা করতে বাধ্য হন। তার উপরে অকথ্য অত্যাচার হয়, তাকে কান ধরে উঠবোস করানো হয় ইত্যাদি। ঠিক একই স্টাইলে অভিষেক বাবু গত নির্বাচনের আগে 21-এর নির্বাচনে বলেছিলেন ডায়মন্ড হারবার এলাকায় যদি কারোর উপরে কোনো অত্যাচার হয় তাহলে আমাকে বলবেন বলে একটা বলেছিলেন। তার ফলটা কি দাঁড়িয়েছিল? যারা ভরসা করে বলেছিলেন বা বলতে গিয়েছিলেন তাদের বাড়ি ঘর জেসিবি মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদের মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, যৌন নির্যাতন করে আবার ফেরত করা হয়েছে।
এখনো পর্যন্ত হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বহু এলাকায় তারা বাড়িতে ঢুকতে পারেননি, এখনো এলাকা ছাড়া হয়ে রয়েছেন বহু মানুষ। এইসব কথায় আর তীরে ভিজবে না, কোন রকম কোনো কাউকে বলার দরকার নেই। জনতা জনার্দন তৈরি হয়ে আছেন তৃণমূলকে হারানোর জন্য। তৃণমূল হেরে গেছে, পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া 1 ইঞ্চি বাংলার মাটিতে তৃণমূলের কোনো নেতার কোনো অস্তিত্ব নেই। তৃণমূল হারবে। প্রশাসনিক ক্ষমতার বাইরে গিয়ে যদি তৃণমূল হাঁটতে চায় তাহলে তৃণমূল এই মুহূর্তে মানুষের কাছ থেকে সরে গিয়েছে, মানুষ তৃণমূলের কাছ থেকে সরে গেছে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, বিজেপি আসছে। ধন্যবাদ। অন্যদিকে মাটিয়ায় সেখানে কলেজ পড়ুয়া খুনের ঘটনায় সরানো হলো উপপ্রধানকে। তৃণমূল থেকে সাসপেন্ড তারিকুল ইসলাম মণ্ডল। 19 জানুয়ারি উদ্ধার হয় রিয়াজ মণ্ডলের দেহ। খুনের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস নেতা তারিকুলের বিরুদ্ধে। ছাত্রের দেহ উদ্ধারের পর থেকে উত্তপ্ত মাটিয়া। আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। হামলা হয় উপপ্রধানের বাড়িতেও। গ্রামবাসীদের চাপে পড়ে তারিকুলকে সরানো তৃণমূল। যতদিন পর্যন্ত পুলিশি তদন্ত চলবে ততদিন পর্যন্ত তাকে সাসপেন্ড রাখার জন্য বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বের পরামর্শ এবং নির্দেশক্রমে এই প্রেসমিটটা আমি করছি। গতি প্রকৃতির স্বার্থে, নিরপেক্ষতার স্বার্থে আমরা তাকে পঞ্চায়েতের উপপ্রধান পদ থেকে বরখাস্ত করছি এবং তাকে দলীয় সমস্ত পদ থেকে আমরা বরখাস্ত করছি এবং আগামী দিনে তদন্তের গতি প্রকৃতির উপরে দাঁড়িয়ে দল পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানিয়ে দেবে। ব্যাক টু ব্যাক নজর রাখতে হচ্ছে প্রয়াগরাজের দিকে। প্রয়াগরাজে ফৌজি ট্রেনিং বিমানে দুর্ঘটনার কবলে পড়া বিমানটি জলাশয় থেকে উদ্ধার। বুধবার সকালে বিকট শব্দে প্রয়াগরাজে জলাশয় আছড়ে পড়ে সেনার এই প্রশিক্ষণ বিমান। সেই শব্দ শুনেই সেখানে ছুটে আসেন স্থানীয়রা। তারাই বিমানের ভিতর থেকে পাইলটকে উদ্ধার করেন। আহত হন বিমানে থাকা 2 জন ক্রু সদস্য। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি, প্রয়াগরাজের ছবি। ফৌজি ট্রেনিং বিমানে দুর্ঘটনার কবলে পড়া বিমানটি জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বিকট শব্দে প্রয়াগরাজের জলাশয়ে আছড়ে পড়ে সেনার এই প্রশিক্ষণ বিমানটি। সেই শব্দ শুনেই সেখানে ছুটে আসেন স্থানীয়রা। তারাই বিমানের ভিতর থেকে পাইলটকে উদ্ধার করেন। আহত হন বিমানে থাকা 2 জন ক্রু সদস্য। সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আশা কর্মীরা, হাজারে হাজার আশা কর্মী আজকে রাস্তায় নেমে এসেছিলেন। কেউ নিউ টাউনে ছিলেন, কেউ সল্ট লেকে স্বাস্থ্য ভবনের সামনে ছিলেন, আর কেউ ছিলেন SN ব্যানার্জি রোডে কলকাতা পুরসভার ঠিক সামনে। যে খবর পাচ্ছি আমরা, কলকাতা পুরসভার সামনে থেকে আশা কর্মীদের অবস্থান তারা তুলে নিলেন। অবস্থান তুললেও আন্দোলন থেকে সরছেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ছবি দেখবো এই মুহূর্তে সুজয়ের কাছ থেকে। সুজয়, লাইভে ছবি দেখাও। একেবারে দেখো, কিছু সময় আগেই আশা কর্মীরা যারা মূলত কলকাতা পুরসভা পার্শ্বস্থ SN ব্যানার্জি রোড সেখানে সেই জায়গা দখল করে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা নিজেদের অবস্থান আজকের মতো তুলে দিলেন। দেখতে পাওয়া যে এই রাস্তা আস্তে আস্তে খালি হতে শুরু করেছে এবং আর কিছু সময়ের মধ্যেই যান চলাচল এই রাস্তা স্বাভাবিক করে দেওয়া হবে, তেমনটাই আমরা জানতে পারছি। যারা ছিলেন নেতৃত্বে তাদের সঙ্গে আমরা এক এক করে একটু কথা বলার চেষ্টা করব। মূলত যারা নেতৃত্বে ছিলেন একটু কথা বলবো। দিদি, আজকের মতো অবস্থান তুলে দিলেন কেন? আজকে অবস্থান তুলে নিলাম এই মুহূর্তে। গত 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি। 7 তারিখ আমাদের আলোচনা করেছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা এবং আজকেও 21 তারিখ নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব উনি ডেকেছিলেন আমাদের সঙ্গে আলোচনা করবেন বলে। আমাদের যে মূল দাবি 15,000 টাকার যে বেতন বৃদ্ধির দাবি, এই দাবির ভিত্তিতে আমাদের কর্মবিরতি চলছে। আরও কিছু দাবি ছিল 8 দফা দাবির ভিত্তিতে। বকেয়া আমাদের কিন্তু এখনো মিটলো না, তাহলে অবস্থান তুলছেন? আমরা অবস্থান এখানের অবস্থান তুলছি, আমরা কিন্তু কর্মবিরতি চলবে। আমাদের যে কাজের কর্মক্ষেত্র, সেই কাজের জায়গায় কিন্তু আমরা কোনো কাজ করব না। কর্মক্ষেত্রে আমাদের সেই কর্মবিরতি চলবে, কিন্তু এই কলকাতার যে অবস্থান, এই অবস্থানটা তুলে নিলাম। গতকাল আজকে 21শে জানুয়ারি যে স্বাস্থ্য সচিব দেখা করবেন বলেছিলেন, সেক্ষেত্রে কর্মীরা যেভাবে প্রস্তুত হয়ে এসছিল, সেখানে বাসের একজন লিডারশিপের বাড়িতে রাত থেকে পুলিশ মোতায়েন এবং সমস্ত কর্মীকে অ্যারেস্ট করা, বাস থেকে নামিয়ে দেওয়া, বাসের ড্রাইভারকে অ্যারেস্ট করা, এছাড়াও সমস্ত কর্মীকে যেভাবে আপনাদের উপর যে আচরণ করা হয়েছে সেটা স্বাভাবিক আচরণ। আমি ছবিটা দেখাবো যে অবস্থান উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে যারা আশা কর্মীরা ছিলেন মূলত SN ব্যানার্জি রোডে রাস্তা দখল করে, তারা এই রাস্তার দখল নিয়ে তারা নিজের দাবি দেওয়া তুলে ধরেছেন।
তারা কিন্তু এক এক করে বেরিয়ে যাচ্ছেন। আমি আরও একবার জানার চেষ্টা করব আগামীকাল কি কর্মসূচি থাকছে। আগামীকাল এই যে সরকারের এই যে পুলিশি যে হয়রানি আমাদের কর্মীদের ওপর চলছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এবং আমাদের যে মূল শ্রমিক সংগঠন AIUTUC-র ডাকে কালকে আমাদের সারা রাজ্যব্যাপী ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে। ধিক্কার দিবসের ডাক দেওয়া হচ্ছে। আমি শুভজিৎকে দেখাবো যে দেখো এদিকে রাস্তাটা খালি হয়ে গেছে এবং ঠিক অন্যদিকে ধর্মতলার দিকে যেখানে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডও খোলার কাজ চলছে। অর্থাৎ আজ কিছু সময়ের মধ্যেই SN ব্যানার্জি রোড শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, যেটা ঠিক 12:55 সময় বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল পুলিশ, সেই রাস্তার কিছু সময়ের মধ্যেই খোলা হয়ে যাবে। ত্রিস্তরীয় ব্যারিকেড ছিল, এক এক করে এক একটা যে ব্যারিকেডের লেয়ার, ব্যারিকেডের স্তর, এক একটা স্তর খোলা হচ্ছে। ফলে আর কিছু সময়ের মধ্যেই শহরের যে যান চলাচল ব্যবস্থা, যেটা ধর্মতলামুখী যান চলাচল ব্যবস্থা, যেটা শিয়ালদা থেকে ধর্মতলার দিকে যায়, সেই যান চলাচল ব্যবস্থা আর কিছু সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। ফলে দীর্ঘ প্রায় 5 থেকে 6 ঘন্টা SN ব্যানার্জি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা যেটা বন্ধ রাখতে হয়েছিল এই আশাকর্মীদের আন্দোলনের জেরে। তাদের দাবি দেওয়া ছিল যে 15,000 টাকা। আমরা সেই ছবি দেখেছি সুজয়, এখনো তুমি যে ছবি দেখালে 5:22-এর ছবি, আস্তে আস্তে কিন্তু তারা সেই অবস্থান থেকে উঠে যাচ্ছেন এবং একটু পরেই হয়তো ওই ধর্মতলা থেকে SN ব্যানার্জি রোডে যে যান চলাচল, সেই রাস্তায় যান চলাচল শুরু হয়ে যাবে।